শান্ত এবং মিনার অরুষির রুমের বাইরে এসে দাঁড়াল, এরপর অরুষির নাম ধরে ডাকল। অরুষি পরপর দুটো থাপ্পড় খেয়ে শব্দবিহীন তখনও কাঁদছে। বাহিরে কারো আওয়াজ পেয়ে নিজেকে সামলে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এগিয়ে গিয়ে দরজা খুলে মিনার আর শান্তকে দেখে বাইরে এসে দাঁড়াল। মিনারের ফোনের লাইট অন করা ছিল। ফোনের আলোতে যা দেখা গেল, শান্ত এবং মিনার স্তব্ধ হয়ে গেল। একটা আদুরে চেহারার কিশোরী, চোখমুখ লাল রক্তবর্ণ, ফোলা চোখ দুটি দেখে স্পষ্ট বোঝা যায় যে সে একটু আগেই কেঁদেছে। আর তার কাদার কারণও হয়তো তারা আন্দাজ করতে পেরেছে, কেননা তার ফর্সা দুগালেই 5 আঙুলের ছাপ স্পষ্ট। অরুষি মিনার এবং শান্তকে দেখে হাসার চেষ্টা করে জিজ্ঞেস করল, ভাইয়া, কিছু কি লাগবে আপনাদের? শান্ত কিছু বলতে যাবে তার আগেই মিনার হঠাৎ জিজ্ঞেস করে বসে, রোদ কি তোমাকে মেরেছে? মিনারের এহেন কথায় অরুষি লজ্জায় মাথা নিচু করে নেয়। শান্তের চোখ হঠাৎ অরুষির রক্তাক্ত হাতের উপর পড়ে, যা সে শাড়ির আঁচলে লুকানোর বৃথা চেষ্টা করছিল। শান্ত মনে মনে ভাবতে থাকে, একটা বাচ্চা মেয়ে, তারা এখনও গ্রামে, তার উপর মেয়েটির বাসায়। এখন যদি ওর বাড়ির লোকেরা কেউ মেয়েটাকে এই অবস্থায় দেখে, তাহলে কি কেলেঙ্কারি না হবে। শান্ত নিজেকে রিল্যাক্স করে অরুষির উদ্দেশ্যে বলে, তুমি প্লিজ তোমার বাড়ির কাউকে কিছু বলো না। তারা জানতে পারলে। শান্ত আর কিছুই বলতে পারে না, কারণ তার কথার মাঝেই সামনে থাকা কিশোরী এমন কথা বলে ওঠে যা তাদের শরীরে কম্পন ধরিয়ে দেয়। অরুষি বলে ওঠে, ভাইয়া, আমি কাউকে কিছু বলবো না। আর স্বামী স্ত্রীর কথা কি বাহিরের কাউকে বলা যায় নাকি? আপনারা টেনশন নিবেন না, কেউ কিছু জানবে না। নানুমনি বলছে স্বামীর সোহাগ যেমন কাউকে বলতে নাই, স্বামীর আঘাতও কাউকে বলতে নাই। অরুষি আবারও জিজ্ঞেস করে, আপনাদের কিছু কি লাগবে? শান্ত এবং মিনার বুঝতে পারে না কি বলবে। ছোট একটা মেয়ের মুখে এত বুদ্ধিদীপ্ত কথার বিপরীতে কিছু কি আর বলার আছে। তারা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিয়ে সেখান থেকে সরে যেতে চাইল। হঠাৎ শান্ত দাঁড়িয়ে যায়। কিছু মনে করে অরুষির দিকে ফিরে পকেট থেকে একটি 1000 টাকার নোট বের করে ওর সামনে ধরে। শান্ত বলে, অরুষি, টাকাটা নাও। অরুষি অবাক নয়নে তাকায়, তারপর বলে ওঠে, আমি এটা কেন নিব ভাইয়া? আমার তো লাগবে না। আর আপনি আমাকে কেন দিচ্ছেন? শান্ত বলে, এটা তোমার টাকা, তাই তোমাকে দিচ্ছি। অরুষি বলে, না ভাইয়া, এটা আমার টাকা না। আমি এত বড় নোট কোথায় পাব? শান্ত হেসে জবাব দেয়, এটা তোমার বর তোমাকে দিয়েছে। অরুষি অবাক নয়নে তাকায় মিনার এবং শান্তর দিকে, বিড়বিড় করে বলে, আমার বর দিয়েছে? শান্ত অরুষির এভাবে তাকানো দেখে শব্দ করে হেসে ওঠে এবং বলে, হে, তোমার বরই দিয়েছে। এই 1000 টাকার নোটের বদলে তুমি তার বউ, বুঝলে? শান্ত আরও বলে, ধরো ধরো, এটা তোমার কাবিনের টাকা। বিয়ের সময় রোদ কাজীকে দিয়েছিল। কাজী যাবার সময় আমাকে দিয়ে যায়। এই নোটের মালিক তো তুমি। আমি ভাই, এত ভারী নোট আর রাখতে পারব না। মিনার মুচকি হেসে বলে ওঠে, বুঝলে বোন, এই নোটের অনেক দাম। তোমার নোট তোমাকে দিয়ে দিলাম। অরুষি এখনও নোটটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে মিনার শান্তের হাত থেকে নোটটি নিয়ে ওর হাতের মুঠোয় ধরিয়ে দেয় আর বলে, এবার যত খুশি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকো তোমার সম্পত্তিকে। শান্ত কিছু একটা ভেবে আবারও বলে ওঠে, অরুষি, তোমার পুরো নাম কি? মানে, কাবিনের স্বাক্ষরে মনে হয় তুমি অন্য নামে সই করেছ। আর এখানে আসার পর সবাই অরুষি বলছিল, তখন বুঝেছি এটা তোমার নাম। তাহলে স্বাক্ষরে ওটা কেন লিখলে? অরুষি জবাব দেয়, ভাইয়া, আমার পুরো নাম রুহানি জান্নাত। আমার মায়ের নাম রেহেনা জান্নাত ছিল, তাই আমার নানু মায়ের সাথে মিল রেখে রুহানি জান্নাত রাখেন। আর নানু আদর করে অরুষি বলে ডাকে। স্কুলে সবাই রুহানি বলেই চেনে। আশেপাশের মানুষরাও রুহানি নাকেই ডাকে আমায়। মিনার প্রশ্ন করে, তুমি স্কুলে পড়ো? অরুষি জবাব দেয়, জি ভাইয়া, আমি এবার এসএসসি দিব। শান্ত মিনারকে চিমটি কেটে বলে, কি সব ফাউল কথা জিজ্ঞেস করছিস? কথার ধরন দেখলেই তো বোঝা যায় ও পড়াশোনা করে। না হলে যেখানে সবার কথায় গ্রামের ভাষা ফুটে ওঠে, সেখানে ও আমাদের সাথে স্পষ্ট, শুদ্ধ ভাষায় কথা বলছে। মিনার মাথা চুলকিয়ে বোকা হাসি দিয়ে বলে, ঠিক ঠিক। শান্ত হালকা হেসে বলে, তাহলে তো আর বেশি দিন নেই, সামনেই তো তোমার পরীক্ষা। অরুষি এবং শান্তের কথার মাঝে মিনারের ফোনে কল আসে।
সে রিসিভ করে কিন্তু অরুষির কথা শুনে ওর দিকে তাকায়, ফোনের দিকে আর মনোযোগ দেয় না। কলের উপাশে থাকা ব্যক্তিটি তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। তা তারা বুঝতে পারে না। অরুষি মন খারাপ করে বলে, আর পরীক্ষা? মামি তো আগেই বলছে পরীক্ষা দিতে হবে না। তারা আমাকে আর পড়াতে পারবে না। তার উপর হঠাৎ এসব, আমার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না। শান্ত আর মিনার নিজেদের মধ্যে ইশারায় কিছু কথা বলে, তারপর অরুষিকে জিজ্ঞেস করল, তুমি কি পরীক্ষা দিতে চাও, রুষি? অরুষি অবাক হয়ে বলে, রুষি? এই রুষি কে? মিনার হেসে উত্তর করে, আমাদের বোন তুমি। অরুষির শর্ট ফর্ম রুষি। অরুষি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল, যে সে পরীক্ষা দিতে চায়। শান্ত তাকে আশ্বস্ত করল, তুমি পরীক্ষা দিতে পারবে, আমরা ব্যবস্থা করে দিব। এই বলে তারা রুমের সামনে থেকে চলে গেল। অরুষি রুমে ঢুকে দরজা লাগাল। তার হাতের 1000 টাকার নোটটা একবার চোখের সামনে এনে ধরল। শান্তর তোমার বর শব্দটা মনে পড়তেই কিশোরীর মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। সে মুচকি হেসে আস্তে করে বলল, আমার বর, আমার বর। ঘর থেকে বেরিয়ে এসে রোদ একটি নদীর কিনারায় দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকিয়ে আপন ভাবনায় ব্যস্ত। বিগত 6-7 ঘণ্টা ধরে তার জীবনে যা ঘটে গেল তা কল্পনার বাইরে মনে হচ্ছে। বাড়িতে গিয়ে কাকে কি বলবে, কি হবে ভবিষ্যতে, সবটা ভেবেই তার মেজাজ বিগড়ে আছে। সে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল। জীবনে আর কখনো এই গ্রামে পা রাখবে না বলে মনে মনে শপথ করল। ফোনের রিংটোনে তার ভাবনার ব্যাঘাত ঘটল। পকেট থেকে ফোন বের করে দেখল মিনারের ফোন। রোদ ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে আওয়াজ এলো, দোস্ত কই রে তুই? এভাবে চলে গেলি? শান্ত তোরে কয়বার ডাকল, শুনলি না? অপর পাশে নীরবতা। মিনার বলল, কি রে, কথা বলিস না কেন? রোদ, কই আছিস অন্তত সেটা বল। রোদ এখনো চুপ। মিনার আবারও বলল, আচ্ছা শুন, মেয়েটার সামনে এস.এস.সি পরীক্ষা তো, ওটা নিয়ে তোর সাথে কিছু কথা বলার ছিল। আর এখন যেহেতু তুই ওর বর, তাই। মিনার আবারও কিছু বলতে যাবে, তার আগেই ওপাশ থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো। রোদ বলে উঠল, শাট আপ মিনার। আমি এই বিয়ে কখনো মানব না। দুপাশেই নীরবতা। আবারও রোদের কর্কশ কণ্ঠ ভেসে এল, আমি ফিরে যাচ্ছি। তোরা তোদের মতো ফিরে আসিস। মিনারের ভয়ার্ত মুখ দেখে শান্ত ফোন নিয়ে নিজের কানে রাখল। তখনই এই কথা শুনে তার চোখ কপালে উঠল। তার বন্ধু তাদের রেখে ফিরে যাচ্ছে, তার উপর সে এই মুহূর্তে রেগে আছে, নিজেই ড্রাইভ করে যাবে বলছে। যদি কোনো অঘটন ঘটে। শান্ত বলল, এই রোদ, উল্টোপাল্টা কথা বলিস না। সোজা আমাদের কাছে আয়। তুই আমাদের ফেলে এভাবে যেতে পারিস না। রোদ কিছু না বলেই ফোন কেটে দিল। শান্ত হ্যালো হ্যালো করে যাচ্ছে। যখন বুঝল ফোন কেটে দিয়েছে তখন দুজনই মাথায় হাত দিয়ে মাচায় বসে পড়ল। মিনার বলল, দোস্ত কি হবে ভাবতে পারছিস? নতুন বর রেখে চলে গেছে। গ্রামের লোকেরা জানলে আমাদের লবণমরিচ ছাড়া ভর্তা বানাই মাটি চাপা দিবে। শান্ত বলল, এই ফালতু টেনশন দিস না তো। এখনো বিয়ে করি নাই। বিয়ের আগেই আমার না দেখা বুড়ে তুই বিধবা করতে চাস? চুপ থাক। শান্তর কথায় মিনার নাক মুখ কুঁচকে নিয়ে বলে উঠল, শালা। সিরিয়াস টাইমেও মস্কারি মারাস। রোদ কথা বলতে বলতে গাড়ি থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। ফোন কেটে গাড়ির কাছে আসতেই কিছু দূরে ঝোপের আড়ালে কারো গলার আওয়াজ পায়। কৌতূহলের বসে ঝোপের আড়ালে তাকিয়ে দেখে 3 জন লোক তাস খেলায় মগ্ন। ঘুরে হাঁটা ধরবে এমন সময় সেখানে তাদের বলা কথা শুনে রোদের শরীর কাঁপতে থাকে। একজন বলছে, সালার কি কিসমত। সুন্দরীটা হাতে আইয়াই পড়ছিল, হাত থেইকা ফসকাইয়া গেল। এতদিন পাহারা দিয়া রাখলাম আমরা, আর মধু খাইব আরেকজন। ওই বাইনদের বাচ্চাডা, কুত্তা বাচ্চাডা কই থেইকা যে টপকাইয়া পড়ল, সব শেষ কইরা দিল। আরেকজন বলে উঠল, সালিরে একবার চেয়ারম্যান চাচার গুদামে উঠাইতে পারলেই হাতে মেলা টেকা আইত। কিন্তু লাডা আইয়া সব বরবাদ কইরা দিল। তাসের পাতা ছিটাতে ছিটাতে শেষ লোকটি বলে উঠল, হাতে কিন্তু এখনো সুযোগ আছে। আমার কেন জানি মনে হইতেছে ওই পোলায় সুন্দরীরে লগে কইরা নিব না। হালায় শহরের পোলা, ওর মতো গেরামের মাইয়া কি তার চলব? দেইখা নিস, একলাই যাইব। আর একবার যাইতে দে, ঘরের থেইকা তুইলা নিয়া আমু।
প্রথম জন আবারও বলে উঠে, হহ, আর সুন্দরীর মামামামির যা লোভ। মুখের উপরে ৫ টেকার ২টা নোট ফিক্কা দিলে দেখবি কুত্তার মতো জিবলা বাহির কইরা আছে। বাধাও দিত না কাজে। এই বলে ৩ জন একসাথে হো হো করে হাসতে থাকে। রোদের এদের চিনতে একটুও কষ্ট হল না, এরা বিকেলের সেই বখাটে ছেলেরা। রোদ এই ধরনের কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে নিজেকে আড়াল করল, রাস্তার ধারে পড়ে থাকা একটি গাছের ডাল কুড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে একাধারে তাদের পিটাতে শুরু করল। হঠাৎ আক্রমণে ৩ জনই ভ্যাবাচ্চাকা খেয়ে উঠল। একজন পালাতে চাইলে তার পা বরাবর বাড়ি দিয়ে ফেলে দিল, বাকি ২ জনও পড়ে রইল। পরক্ষণেই তাদের মধ্যে একজন রোদের মুখ বরাবর ঘুষি মারল, এতে রোদ আরও আক্রোশে ফেটে পড়ল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের আঘাত করে অচেতন করে রাস্তার কিনারায় ফেলে গাড়ির দিকে অগ্রসর হল। মারামারির ফলে রোদের হাত কেটে গেছে, মুখের একপাশে রক্তজমাট বেঁধেছে। সে গাড়ির কাছে এসে নদীর ঘাটের কাছে গিয়ে বসল। চাঁদের আলোয় পরিবেশটা অনেকটা পরিষ্কার। জোনাকির আলোতে সৌন্দর্য আরও বেড়ে গেছে। রোদ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। চোখ বন্ধ করে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে একটি নির্দিষ্ট নাম্বারে ফোন লাগাল। রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে পূর্ব আকাশে সোনালি কিরণ মিশে আসে, যেন পৃথিবীকে আলিঙ্গন করছে। শিশির ঝিকিমিকি করে ঘাসের কণায় পাখিরা কুজন শুরু করে নতুন দিনের গান নিয়ে। ঠান্ডা হাওয়া হালকা উষ্ণতায় বদলে যায়, গাছপালা ও নদীর জল নতুন জীবন পায়। রাতের নিস্তব্ধতা ছিন্ন হয়ে সকাল ঘুমন্ত পৃথিবীকে আলোকিত করে, একটি নতুন সম্ভাবনা আর উজ্জ্বলতার বার্তা বয়ে নিয়ে আসে। সময় সকাল ৮টা, দিনের আলো ফুটেছে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। সুহানা মায়ে অরুষির বাড়ির ভিতরে প্রবেশ করে। লক্ষ্য করে অরুষির বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে বেশ কিছু কৌতূহলী মানুষ। কানাঘুষা সহ বিভিন্ন তীর্যক কথা ভেসে আসছে এক একজনের মুখ থেকে। সদর দরজার উপর মাথা নত করে বসে আছেন নানি মাজেদা বেগম। আদরের নাতনির আগামী জীবনে কি হবে তা নিয়ে যেন চিন্তার শেষ নেই বৃদ্ধার। তার পাশে উঠোনের এক পাশে মামি সুমি লোক দেখানো বিলাপ করছেন আর কাঁদছেন। মূলত তার কারণেই এত মানুষের জটলা। সুহানা আশেপাশে তাকালো, দেখল দূরে বাঁশের মাচায় থমথমে মুখ নিয়ে বসে আছে তার ২ বন্ধু শান্ত এবং মিনার। বোরখা পরিহিত সুহানা সেদিকে এগোল। মিনার ঘুমে ডুলছে, শান্তের চোখ মুখ লাল দেখে বোঝা যাচ্ছে সারা রাত জেগে কাটিয়েছে। সুহানা মিনারের হাত ঝাঁকি দিল। ঝাঁকি খেয়ে চোখ মেলে তাকিয়ে দেখল সামনে একটা বোরখা পরা রমণী, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ঘুম চোখে তার সুহানাকে চিনতে কয়েক মিনিট সময় লেগে যায়। যখন বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে অন্য কেউ না সে সুহানা, তখন সে নড়েচড়ে বসে শান্ত জিজ্ঞেসু দৃষ্টিতে তার দিকে তাকায়। সুহানা বুঝতে পারে শান্ত তাকে এত সকালে এখানে আশা করেনি। দোস্ত, এভাবে কি দেখিস? রোদ কোথায় রে? দেখছি না তো। আমাকে এত সকালে আসতে বলে কোথায় আছে জনাব? সুহানার কথায় শান্ত এবং মিনার যেন জীবন ফিরে পেয়েছে। রোদ তোকে আসতে বলেছে? লাইক সিরিয়াসলি মিনার? সুহানা, হে কত রাতে ফোন দিছে জানিস? আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি কোনো কিছু হলো নাকি আবার। শান্ত ভ্রু কুঁচকে বলে, সালা তোরে ফোন করছে এখানে আসতে, আর নিজেই লাপাত্তা। কাল রাতে আমাদের বলে সে নাকি চলে যাইতেছে। ব্যাপারখানা কি হে? টেনশনে সারাটা রাত এখানে কাটিয়েছি, সাথে মশাদের চুমু ফ্রি ছিল। সুহানা অবাক হয়ে, চলে গেছে মানে? ওই তো ফোন করে বলল সকালে যাতে আমাকে এই বাড়িতে দেখে, লেট করলে নাকি খবর করে ছাড়বে। মিনার চোখ ছোট করে ভাবুকভাবে বলে, সালার গিরগিটি, হাবভাব তো ভালো দেখতাছি না তার, কি করতে চাইতেছে? সুহানা আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করে, রোদের ছোট্ট বুটা কইরে, আর ওই মহিলা এভাবে হাপিত্তেশ করে কেন? মিনার, আরে এই মহিল খুব চালাক, কেমন জানি বুঝলি। সকাল বেলা শান্ত আর আমি কথা বলতেছিলাম, তখন সব শুনছে, এরপর থেকে এমন মরা কান্না জুড়াই দিছে। শান্ত, রোদ যেহেতু সুহানারে আসতে বলছে তার মানে রোদ এখনো গ্রামে, ও গ্রাম ছেড়ে যায় নাই। ততক্ষণে মিনার রোদের নাম্বারে কল দিয়ে দিল। মিনার রোদকে ফোন করতেই রিসিভ হল। মিনার, দোস্ত তুই কই আছিস? সুহানা এসে বসে আছে। অপর পাশ থেকে কি বলল তা শোনা গেল না। মিনার ফোন রেখে হাসি মুখে জানাল রোদ কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। শান্ত দৌড়ে মাজেদার কাছে গিয়ে বসল এবং আশ্বস্ত করে বলল, নানু, রোদ কোথাও যায়নি, ও একটু গ্রামে ঘুরতে গিয়েছে, একটু পরে চলে আসবে। এই কথা শুনে মাজেদা বেগমের যেন প্রাণ ফিরে পেল।
তিনি হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। এরপর আশেপাশের সবাইকে যার যার কাজে ফিরতে বললেন। পিছন থেকে হঠাৎ গাড়ির আওয়াজে সবার দৃষ্টি রাস্তার পাশে নিবন্ধিত হল। রোদের গাড়ি দেখে শান্ত মিনার খুশি মনে এগিয়ে গেল। শান্ত হঠাৎ খেয়াল করল ওর হাতে ব্যান্ডেজ, কপালো দাগ, টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ। শান্ত ভ্রু কুঁচকে গেল রোদের এহেন অবস্থা দেখে। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই মিনার বলে ওঠে, মিনার, সালা একটু হলে তো স্ট্রোক দিয়ে দিছিলা। রোদ, নীরব। মিনার, মুখের মধ্যে কার টুথ টুথ ঢুকায় রাখছ যে কথা মুখ দিয়ে বাহির হয় না। তো ব্যাক করলা কোনো কারণে, রেখে তো চলে গেছিলি। দুষ্ট হাসি দিও, বউয়ের জন্য সামথিং সামথিং। রোদ রেগে তাকায় মিনারের দিকে এবং কলার চেপে ধরে। একটু পরে আবার ছেড়ে দেয়। মিনার ডোন্ট কেয়ার ভাব নিয়ে কলা ঠিক করতে থাকে। সুহানা, কি করছিস কি তোরা সবাই দেখছ তো? রোদ খেয়াল করল সবার হা করে তাকিয়ে আছে। রোদ স্থান থেকে সরে যেতে চাইলে শান্ত রোদের হাত চেপে ধরে বলে ওঠে, তোর এই অবস্থা কেন? মারামারি করেছিস? আর সারা রাত কোথায় ছিলি? কতটা টেনেছিলাম জানিস? রোদের শান্ত কণ্ঠে ছোট জবাব, নদীর পাড়ে ছিলাম। রোদ সামনে আগাবে তখন দরজার পাশ থেকে উকি দেওয়া দুটো চোখকে দ্রুত সরে যেতে দেখল। রোদ বিড়বিড় করে বলল, আ লিটল ব্রাইট গার্ল। রোদ এগিয়ে যায় এবং সুহানাকে ইশারায় তাকে অনুসরণ করতে বলে। রোদ এক কোণায় গিয়ে দাঁড়ায়। সুহানা ওর কাছে গেলেই সুহানাকে কিছু একটা বলে। কিছু সময় পরে সুহানা মুচকি হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করে। সুহানার এই মুচকি হাসি শান্ত এবং মিনারের ঠিক হজম হয় না। মিনার শান্তকে গুটিয়ে বলে ওঠে, দোস্ত, এই শালা কি করতে চাইছে বুঝতে পারতেছিস? শান্ত মাথা নেড়ে না বুঝায় যে সে বুঝতে পারছে না। অল্প সময় পরেই সুহানা ঘর থেকে বের হয়ে আসে। সুহানা রোদের দিকে যাবে তার আগেই শান্ত ও মিনার দৌড়ে তার পথ আটকে ধরে। সুহানা ভ্রু কুঁচকে তাকায়, এই পথ ছাড়, এভাবে বখাটেদের মতো রাস্তা আটকে দাঁড়ালি কেন? শান্ত চোখ ছোট ছোট করে তাকায়। মিনার দাঁত কেলিয়ে বলে, আমি তো তোর পার্সোনাল বখাটেই হতে চাই রে, কিন্তু যে গ্রামে থাকস এখন তো ভয় লাগে রে। মিনারের কথায় শান্ত হো হো করে হেসে ওঠে। সুহানা চোখ পাকায়। সেখান থেকে যেতে চাইলে শান্ত বলে ওঠে, তোকে রোদ কি বলছে রে, যে এভাবে চাঁদের মতো মুচকি হেসে ঘরে গেলি? সুহানা আবারও একটু মুচকি হেসে বলে উঠল, একটু পরেই দেখতে পারবি, ওয়েট অ্যান্ড সি। এই বলে চোখ টিপ দিয়ে রোদের কাছে চলে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পরেই খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। উঠোনে রোদ সিগারেট হাতে দাঁড়িয়ে, পাশেই শান্ত, মিনার এবং সুহানি বাঁশের মাচায় বসা ছিল। তখনই অরুষির মামা মোবারক খাবারের জন্য ডাকতে আসে। শান্ত আর মিনার খাবারের কথা শুনেই ঘরে দৌড় লাগায়, কারণ তারা সকাল থেকে কিছুই খায়নি। কিরে রোদ, চল, খাবি না? তুই যা সুহা, আমি পরে খাব। কিছু একটা ভেবে রোদ সুহানিকে ডাক দেয়। সুহা, ওয়েট, তুই ভিতরে খাবি না? তুই গাড়িতে বস, আমি তোর খাবার গাড়িতে পাঠাচ্ছি। এই বলে হাতের সিগারেট ফেলে রোদ ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। ঘরের ভিতর পৌঁছালে একটা অদ্ভুত আওয়াজ তার কানে আসে। প্রথমবার পাত্তা না দিলেও পরে আবারও একই শব্দ শুনতে পেলে আওয়াজ অনুসরণ করে সামনে যেতে থাকে। এক সময় অরুষির রুমের সামনে গিয়ে থামে, বুঝতে পারে শব্দটি এই রুম থেকেই আসছে। বন্ধ দরজায় হাত লাগাতেই দরজাটা খুলে গেল। অতঃপর ভিতরের দৃশ্য দেখে নাকমুখ কুঁচকে তার হাতে মুঠো শক্ত করে ফেলে। অরুষি দরজার পিছনে লুকিয়ে তখন রোদকে পর্যবেক্ষণ করছিল। বিয়ের পরে এই প্রথম সে রোদকে দেখেছে। ফর্সা ত্বক, ঘন স্টাইল করে কাটা চুল, পরনে টি-শার্ট এবং জিন্স, যেন রূপাথার কোনো রাজপুত্র। এসব ভাবতে ভাবতেই সে 1000 টাকা নোটটি তার বালিশের ভেতর থেকে বের করে। কলমদানি থেকে কলম নিয়ে নোটের উপরে ইংরেজি অক্ষরে ওভার লিখে আরও নিচে লিখে, আমার বর। আপন হাতে লেখা অনুভূতিগুলি ভাবতেই লজ্জায় তার গালে লাল আভা ফুটে ওঠে। সে নোটটিকে ভালো করে এপিট ওপিট করে দেখছিল। হঠাৎই কেউ একজন তার হাত থেকে নোটটি একটানে নিয়ে নেয়। কি রে ফকিন্নি, বড় লোক জামাই পাইয়া দেখি বড় বড় নোট হাতে নেওয়া শুরু করছস। অরুষি কি করবে বুঝতে না পেরে টাকাটি আবারও টান দিয়ে নিয়ে হাত পিছনে লুকিয়ে রাখে। বান্দি দে, টেহাটা দিয়া ফেলা। না দিব না, দেখইতাছি বান্দির ঝি। অরুষি মাথা নেড়ে না বুঝায় সে দিবে না। তখনই মামি কটমট করতে করতে ওর চুল চাপ দিয়ে ধরে গালে থাপ্পড় দিতে থাকে। তবুও অরুষি টাকাটা দেয় না। একসময় মহিলা ওকে বিছানোর উপর চেপে ধরে টাকাটা ছিনিয়ে নেয়। তখনই অরুষির চিৎকার রোদ শুনতে পেয়ে এগিয়ে এসে এই দৃশ্য দেখে গম্ভীর কণ্ঠে চিৎকার দিয়ে বলে ওঠে, কি করছেন আপনি এসব?
পুরুষালী এমন কণ্ঠ শুনে মামি পিছনে ফিরে রোদকে দেখতে পায়। সাথে সাথে তার মাথা ঘুরে ওঠে, হাত থেকে টাকাটি নিচে পড়ে। আমতা আমতা করে বলে ওঠে, বাবা আমি আসলে। এই মুহূর্তে রুম থেকে বের হন আপনি, আপনাকে যাতে আমার সামনে আর না দেখি। যদি বাই এনি চান্স আপনি আমার সামনে আর পড়েন তাহলে আপনার কি করব আপনি নিজেও জানেন না। রোদের এমন কথায় সুমি বেগম অপমানে মাথা নিচু করে নেন, রুম থেকে বের হতে গিয়ে রাগী চোখে অরুষির দিকে এক পলক তাকান। সামনে তাকাতেই দেখেন রোদ এখনও এক দৃষ্টিতে তার দিকে তাকানো, মাথা নিচু করে বেরিয়ে গেলেন। অরুষি এখনও বিছানায় উপুর হয়ে পড়ে আছে, কোনো নড়চড় নেই। রোদ মেঝে থেকে নোটটি নিয়ে তাকাতেই অরুষির লেখা বিশেষ চিহ্ন দেখে বিষম খেল। বিরক্তিতে রোদ শব্দ করে বলে উঠল, ইডিয়াট, বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। বসার ঘরে পাটি বিছিয়ে গ্রোগ্রাসে খাবার গিলছে শান্ত এবং মিনার। রোদকে হনহনিয়ে বের হতে দেখে মিনার ডেকে জিজ্ঞেস করে, কিরে নতুন জামাই খাবি না? জাস্ট 2 মিনিটের ভিতরে যদি বাহিরে না আসিস সারা জীবনের মতো খাওয়া ভুলিয়ে দেব। রোদের কথায় মিনার বিড়বিড়িয়ে বলে, এই ছেলের যে কয়টা শয়তানে লাড়া দেয় বুঝি না বাপু। রোদ বাহিরে বের হলে সুহানা দেখে তার হাত খালি। রোদ, আমার খাবার। আর কিছু বলার আগে রোদ বলে ওঠে, বাড়িতে গিয়ে খাস, এখন বের গিয়ে ওকে নিয়ে আয়, সময় জাস্ট 2 মিনিট, এর বেশি হলে রেখে চলে যাব। সুহানাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ ধমকে বলে ওঠে, কিরে যা দ্রুত। সুহানা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে ঘরে ঢুকে। মিনার এবং শান্ত খেয়ে বের হয়ে আসে, ঠিক তার পিছন পিছন সুহানা আসে, একটা ব্যাগ হাতে। তার পাশেই বোরখা পরে দাঁড়িয়ে অরুষি। অরুষি বাড়ির সবার থেকে বিদায় নিচ্ছে আর কাঁদছে। রোদ দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। রোদ পুরোপুরি বিরক্ত, এখনও পর্যন্ত সে এই মেয়ের চোখ দুটে ছাড়া চেহারা দেখতে পারেনি। রোদ গাড়ির দরজা খুলো, যেই না ভিতরে প্রবেশ করবে তখনই একটা নরম হাত তার হাতে স্পর্শ করে। রোদ পিছন ফিনে দেখে মাজেদা বেগম তার হাত ধরেছে। রোদ কিছুটা নরম হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন নানু? মাজেদা রোদের মাথায় হাত বুলিয়ে দেয়, খুব অনুরোধের সাথে বলে, আমার নাতিনডারে দেইখো আব্বা, এই 2 কুলে আমি ছাড়া ওর কেউ নাই। এই বাড়িতে আছিল সবার কথা হুই না, না খাইয়া আছিল দিনের পর দিন, সবার অগোচরে মায়ের খাইছে মামির। আমার নাতিনডা বিচ্ছু কিন্তু মনডা ভালা, ওয়ে কোনো দোষ করলে ছোট মানুষ মনে কইরা মাফ করে দিও। রোদ কি বলবে বুঝতে পারে না, সামনে দাঁড়ানো মানুষটা তার দাদিরই বয়সী। রোদ মাজেদার হাত আঁকড়ে ধরে বলে, আমি আপনার নাতনির ভবিষ্যতের দায়িত্ব নিলাম। মাজেদা খুশি হয়ে যায় রোদের মুখে এই কথা শুনে। রোদ সবাইকে তাড়া দেয় গাড়িতে ওঠার জন্য, একে একে সবাই গাড়িতে উঠে পড়ে। রোদ গাড়ি স্টার্ট দেয়, গাড়ি সামনে চলতে থাকে। সেই সাথে কিশোরী অরুষি নিজের গ্রাম, নিজের প্রিয় নানি সবাইকে পিছনে ছেড়ে এক নতুন পথের উদ্দেশ্য যাওয়া শুরু করে।